In today's lecture, we are going to talk about elongation process in translation of prokaryotes. দেখো আমরা ইনিশিয়েশন প্রসেসে পড়েছিলাম যে কিভাবে 30S এবং 50S এর অ্যাসেম্বলি হয়েছিল এবং tRNA এপমেট জয়েন হয়েছিল ডিরেক্টলি ইনটু দ্য পি সাইট আন্ডার দ্য ইনিশিয়েশন কোডন AUG এবং APE সাইট ফরমেশনের মাধ্যমে এই প্রসেসটা ইনিশিয়েশন হয়েছিল। এবার অন্যান্য অনেক প্রসেসগুলোর মতোই আমি আগেই বলেছিলাম যে লাইক রেপ্লিকেশন, লাইক ট্রান্সক্রিপশন, হিয়ার অলসো ইলংগেশন টেকস প্লেস। সামনের দিকে যতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে আনটিল এন্ড আনলেস এ স্টপ কোডন ইজ প্রেজেন্ট। আমি বলেছিলাম যে তিনটে স্টপ কোডন UAA, UAG এবং UGA, এই থ্রি স্টপ কোডনসের মধ্যে এনি অফ দ্য স্টপ কোডন ক্যান টার্মিনেট অর ক্যান স্টপ দ্য প্রোটিন সিনথেসিস। এবার ইনিশিয়েশন কোডনের পর যতগুলো এরকম কোডন থাকবে ততক্ষণ পর্যন্ত ইলংগেশন প্রসেস কন্টিনিউ হবে। তাহলে এই স্টপ কোডনটা হলো টার্মিনেশন সিগন্যাল। টার্মিনেশন সিগন্যাল যতক্ষণ না থাকছে ততক্ষণ ইলংগেশন চলবে। এবার আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য স্টেপস অফ ইলংগেশন। মনে রাখবে দেয়ার আর থ্রি স্টেপস, স্পেসিফিক স্টেপস প্রেজেন্ট ইন ইলংগেশন। What is the first step? First step is binding of amino acylated tRNA to A site. নতুন একটা অ্যামাইনো অ্যাসাইলেটেড যে tRNA সে কিন্তু এন্টার করবে থ্রু A সাইট। আমরা বলেছিলাম তিনটে সাইট, A সাইট ফর অ্যামাইনো অ্যাসাইল সাইট। যেহেতু অ্যামাইনো অ্যাসাইলেটেড tRNA এখানে ডিরেক্টলি প্রবেশ করতে পারে ডিউরিং ইলংগেশন, তাই জন্য এটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট। This is the P site or peptidyl site and this is the E site or exit site. Peptidyl site মানে যেখানে এই প্রথম tRNA এপমেটটা অবস্থান করছে। আমি বলেছিলাম আগের ক্লাসেই it is the only tRNA or initiator tRNA that can present directly to P site and E site যেখানে হচ্ছে exit, অর্থাৎ যখন চেইন ইলংগেশনটা হবে তোমাদেরকে দেখাবো আমি স্টেপ বাই স্টেপ, তখন এই ই সাইটে পেছনের দিকে যতগুলো অ্যামাইনো অ্যাসিড দে আর সিচুয়েটেড ইন দ্য ই সাইড অর এক্সিট সাইড, বেরোনোর পথ। এটা হচ্ছে ঢোকার পথ। আমি যদি খুব সোজা করে লিখি, দিস ইজ দ্য এন্ট্রি সাইড অফ অ্যামাইনো অ্যাসাইলেটেড tRNA and this is the exit side of ই সাইড অর exit side of this amino acid. ওকে, এরপর ফার্স্ট স্টেপ হলো বাইন্ডিং অফ অ্যামাইনো অ্যাসাইলেটেড tRNA টু A সাইট অফ রাইবোজোম। মনে রাখবে A সাইট ছাড়া কোনো পথেই কিন্তু ঢুকবে না। তাহলে এবার যে কোডন আছে সেই কোডনের জন্য স্পেসিফিক যে অ্যামাইনো অ্যাসাইলেটেড tRNA আসবে বা হবে, দ্যাট ক্যান বি এন্টার্ড থ্রু দিস A সাইট। এখানে কতগুলো ইলংগেশন ফ্যাক্টর আছে, আমি নামগুলো একটু লিখে দিই এখানে। বিশেষত দুটো, টোটাল ইলংগেশনে তিনটি ইলংগেশন ফ্যাক্টর আছে, বাট এখানে EFTU and EFTS they can help in this process. EFTU and EFTS এরা বাইন্ড করে এই অ্যামাইনো অ্যাসাইলেটেড tRNA এর সাথে এবং একে অ্যাটাচ হতে অর্থাৎ এন্টার করতে সাহায্য করে। কিভাবে করে আমি পরে দেখাচ্ছি, পরে একটা স্টেপের মাধ্যমে দেখাচ্ছি। এটা এখন আমাদের না জানলেও চলবে, কিন্তু পুরো প্রসেসটা কি হয় সেটা আমি আগে ব্রিফলি তোমাদেরকে বলে দিতে চাইছি। দেখো, তাহলে আমি ধরে নিই যে এখানে আরেকটা tRNA ঢুকছে। তাহলে যখন এখানে AAA আছে, তাহলে যে tRNA ঢুকবে তার অ্যান্টিকোডন হিসেবে অবশ্যই UUU থাকবে। কমপ্লিমেন্টারি হতে হবে, আমি আগেই বলেছিলাম। তাহলে tRNA এর আমি বাকি স্ট্রাকচারে অত গুরুত্ব দিচ্ছি না, এরকম একটা স্ট্রাকচার হবে। এবং AAA that codes for lysine, তাহলে এখানে লাইসিন অ্যামাইনো অ্যাসিড এই tRNA এর সাথে যুক্ত আছে। তারপরে এটা লাইসিন কন্টেনিং একটা tRNA। তাহলে এই সাইডে ঢুকে গেল নতুন এটা আপাতত। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। একে ঢোকানোর ক্ষেত্রে EFTU EFTS হেল্প করছে। হাউ আই ক্যান এক্সপ্লেইন লেটার। নেক্সট স্টেপ ইজ পেপটাইড বন্ড ফরমেশন। পেপটাইড বন্ড ফরমেশন
দুটো স্টেপের মাধ্যমে মনে রাখবে ঘটে। পেপটাইড বন্ড ফরমেশন মানে হচ্ছে এই যে তোমরা নিশ্চয়ই জানো যে আমি আগের ক্লাসেও হয়তো বলেছিলাম যে যদি প্রোটিন চেনের মধ্যে এই গোল বলগুলো হয় অ্যামাইনো অ্যাসিড, তার মানে এখানে ধরো এফমেট একটা অ্যামাইনো অ্যাসিড, লাইসিন একটা অ্যামাইনো অ্যাসিড, দিস বন্ড ইজ পেপটাইড বন্ড। অতএব পেপটাইড বন্ড ক্যান লিঙ্ক টু অ্যামাইনো অ্যাসিডস, টু ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস আর টু সেম অ্যামাইনো অ্যাসিডস। তার মানে একটা প্রোটিন চেনের মধ্যে বা পলিপেপটাইড চেনের মধ্যে যতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে সেগুলো লিঙ্ক আপ থাকবে পেপটাইড বন্ড দিয়ে। তাহলে এই পেপটাইড বন্ডটা কোথায় কোথায় তৈরি হবে মনে রাখতে হবে যে এফমেট এবং লাইসিনের মধ্যে এ এবং পি সাইটে দাঁড়িয়ে থাকা এ সাইট এবং পি সাইট, এই দুটোর মধ্যে দাঁড়িয়ে থাকা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই পেপটাইড বন্ড হবে। কিন্তু তার আগে আরেকটা কাজ হতে হবে, সেটা হচ্ছে এই এফমেট এবং টিআরএন এর মধ্যে যে বন্ডিংটা আছে, অর্থাৎ এখানে তো একটা বন্ডিং আছে এইরকম পজিশনে, দ্যাট বন্ড শুড বি ব্রেকড। তাহলে এই বন্ডিংটা ব্রেক হতে হবে, অর্থাৎ আমি একটু সহজভাবে দেখাই যে এই পুরনো বন্ডিংটা ব্রেক করে গেল, এখানে এফমেট ওর থেকে আলাদা হয়ে গেল, কিন্তু সে পি সাইডেই থাকলো, এফমেট এটা আলাদা হয়ে গেল। তাহলে এফমেটটা যেই আলাদা হয়ে গেল, দেন পেপটাইড বন্ড ফর্মস বিটুইন দিস টু অ্যামাইনো অ্যাসিড। আমি এটার বায়োকেমিক্যাল পাথওয়েতে গেলাম না, বা কি করে বন্ড ফরমেশন হলো সেই প্রসেসে এখন যাচ্ছি না, কিন্তু বেসিক ব্যাপার হচ্ছে এই বন্ডটা ব্রেক করবে between tRNA and amino acid, the first step, and second step is peptide bond formed between two amino acids present in A site and P site. এখানে একটা এনজাইম কাজ করে, তার নাম হলো, আমি লিখে দিই এখানে, পেপটিডিল ট্রান্সফারেজ। পেপটাইড বন্ড তৈরি করতে সাহায্য করে পেপটিডিল ট্রান্সফারেজ এনজাইম। প্রত্যেকটা কাজের জন্য যেমন একটা এনজাইম লেগেছিল, এখানেও পেপটিডিল ট্রান্সফারেজ এনজাইম ক্যাটালাইজেস দিস বন্ড ফরমেশন। তাহলে এই বন্ডটা তৈরি হয়ে গেল। যে বন্ডটা তৈরি হয়ে গেল তার পরের কাজ হলো ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন মিন্স মুভমেন্ট অফ রাইবোজোম। মুভমেন্ট অফ রাইবোজোম। এবার বলবে যে হোয়াই মুভমেন্ট অফ রাইবোজোম অকার্স। মুভমেন্ট অফ রাইবোজোম এই কারণেই ঘটছে, ধরো এখন এই মুহূর্তে এ সাইট ইজ নাও ব্লকড, ওকে, তাহলে হোয়াট হ্যাপেন্স, জাস্ট তোমরা ইমাজিন করো যে একটু সরে গেল এই পুরো স্টেপটা। আমি রেডে আপাতত, মানে সবুজে ছিল ফার্স্ট পজিশন রাইবোজোমের, এটা রাইবোজোমের ফার্স্ট পজিশন, রেডে যেটা করছি সেটা হচ্ছে রাইবোজোমের সেকেন্ড পজিশন। তাহলে একটু বোঝার চেষ্টা করবে এরকমই। তাহলে এখন আমি এন্ট্রি কথাটা মুছে দিলাম আপাতত। তাহলে এখনকার রাইবোজোমের পজিশন অনুযায়ী এই রাইবোজোমের আমি বলতে পারি, এই যে ওপেন হয়ে গেল, এই যে ইন্টারফেসটা ওপেন হলো, দিস ইজ নাও এ সাইট। তাহলে রাইবোজোম জাস্ট স্লাইডস ওয়ান কোডন, একটা কোডন, এমাইনের একটা কোডন বরাবর এগিয়ে গেল, জাস্ট এইউজি থেকে সরে গিয়ে এই দিকে একটু এগিয়ে গেল। তাহলে সামনে আমার আরেকটা কোডন আছে জিইউজি, তাহলে সেখানকে এগিয়ে গেল। তাহলে দিস ইজ নাও এ সাইট and previous A site is now P site and previous P site is now E site। দেখো লেখা আছে আগে যেটা A ছিল এখন সেটা P, আগের যেটা P ছিল সেটা এখন E, আগের যেটা E ছিল সেটা কিন্তু পিছনে রয়ে গেল। তার মানে তোমরা লক্ষ্য করো, এখন দেখো এফমেট নতুন ফরমেশনে, এফমেট পজিশন রয়েছে E সাইটে, লাইসিন রয়েছে P সাইটে, A site is now open। তাহলে ট্রান্সলোকেশন মানে nothing but it is the movement of ribosome. Here elongation factor G, EFG, it is a elongation factor, it helps in translocation of ribosome। রাইবোজোমটাকে যে ট্রান্সলোকেট করা, that process is helped by EFG। তাহলে আবার দেখো এইটা যখন ওপেন হয়ে গেল, তাহলে আবার এই সাইট ওপেন, তাহলে এখানে 3 এর পর আবার 1 এ হবে, অর্থাৎ নেক্সট আবার কি হবে, এ সাইডে ইলংগেশন, মানে ইট ইজ দ্য রিপিটেটিভ প্রসেস, অর্থাৎ এ সাইড দিয়ে আবার এন্ট্রি হবে নতুন একটা টিআরএনএ। আমি জাস্ট এখানে বোঝানোর জন্য একটু বলে দিই, ধরো আমার এই নতুন টিআরএনএটি আমি সবুজে চিহ্নিত করছি, তাহলে জিইউজি আছে, তার উল্টো দিকে সিএসি দিয়ে এখানে টিআরএনএ হলো, এবং সেই টিআরএনএ তে জিইউজি কোডস ফর ভ্যালিন।
তাহলে ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডের সাথে এই অ্যামাইনো অ্যাসিডের টিআরএনটাতে ভ্যালিন আছে, তাহলে ভ্যালিন ঢুকলো এই সাইটে উইথ দ্য হেল্প অফ EFTU এন্ড EFTS। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে লাইসিনের সাথে টিআরএন এর এই সম্পর্কটি খুলে যাবে, খুলে যাওয়ার পর আবার পেপটিডিল ট্রান্সফারেজ এনজাইমের সাহায্যে লাইসিন এবং ভ্যালিনের মধ্যে অর্থাৎ পি সাইট আর এ সাইটের মধ্যে দাঁড়িয়ে থাকা এর মধ্যে আবার পেপটাইড বন্ড তৈরি হবে এবং এফ মেট দেখো লক্ষ্য করো ই সাইটে অবস্থান করছে। নেক্সট যদি আরেকটা কোডন থাকে তাহলে এই পুরো বিষয়টা আবার স্লাইড করে যাবে, অর্থাৎ আমি যদি এর পরেরটাকে নীলে আঁকি তাহলে এখানে ধরে নাও 30টা কোডন আমি আরো আছে বলেছিলাম, আমি এখন 29টা লিখলাম, ধরে নাও এখানে সি 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 থাকলো, তাহলে আমার নতুন যে এটা সেটাকে যদি আমি নীলে আঁকি তাহলে আপাতত আমার যেটা আবার দাঁড়াবে সেটা হচ্ছে আমার এ সাইড আবার ওপেন হয়ে গেল, ইট ইজ নাও পি সাইড, ইট ইজ নাও ই সাইড। জাস্ট তোমরা যদি আমার এপি ই সাইডের ফরমেশনটা লক্ষ্য করো তাহলে দেখবে প্রথম স্টেপে যেটা ইপি এ সাইড ছিল, পরের স্টেপে এ হয়ে গেল পি, নতুন এ সাইড ওপেন হয়েছিল, তারপরে পি সাইড হয়ে গেছিল ই। আবার যখন রাইবোজোম আরেকবার স্লাইড করে গেল তখন সামনে এ সাইড আবার ওপেন হলো, তার মানে এখানে দিস ইজ স্পেস ফর অ্যানাদার অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ এন্ট্রি। তাহলে এই প্রসেসটা রিপিটেটিভ ওয়েতে চলতে থাকবে, যদি এখানে 29টা থাকুক আর 1000টা কোডন থাকুক, আনটিল এ স্টপ কোডন প্রেজেন্ট দিস প্রসেস রিপিটস। খুব সোজা কথায় কি হলো আরেকবার বলি, এ সাইড দিয়ে অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ প্রবেশ করলো, 1 নম্বর পয়েন্ট। কার হেল্পে ভুলে যাও এখন। 2 নম্বরে কি হলো, পেপটাইড বন্ড ফর্ম হলো, কার মধ্যে হলো, এ সাইড এবং পি সাইডে দাঁড়িয়ে থাকা দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। তার আগে যেটা হতে হয় যে টিআরএনএ এর সঙ্গে ওই অ্যামাইনো অ্যাসিডটির সম্পর্ক বা বন্ডটাকে ব্রেকেজ হতে হয়, খুলে যেতে হয় এবং পেপটাইড বন্ড তৈরি হলো। পেপটাইড বন্ড তৈরি না হলে কিন্তু এদের মধ্যে চেনটা কমপ্লিট হবে না, অর্থাৎ ফুলের মালা যেভাবে গাঁথতে হয়, একটা নতুন ফুল ঢুকলো, তুমি ধরো একটা সূচের মধ্যে মালা গাঁথছো, একটা ফুল ঢোকে, তারপরে আরেকটা ফুল ঢুকছে, আরেকটা ফুল ঢুকছে, এইভাবে মালা গাঁথা চলবে আনটিল এন্ড আনলেস ইওর প্রসেস টার্মিনেটস। তুমি এইভাবে চলতে থাকবে, তাহলে যতক্ষণ এইভাবে হবে ততক্ষণ চলতে থাকবে। এবং নেক্সট স্টেপ ইজ ট্রান্সলোকেশন, অর্থাৎ ফাঁকা করার জন্য এটাকে আমরা জাস্ট রাইবোজোম ক্যান স্লাইড ওয়ান কোডন অ্যাহেড, একটা কোডন সামনের দিকে সে এগিয়ে যাবে। দিস ইজ দ্য বেসিক প্রসিডিওর অফ ইলংগেশন। দিস ইজ দ্য বেসিক প্রসিডিওর অফ ইলংগেশন। এবার আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে এই তিনটে প্রসেসের মাধ্যমে তো পুরো ব্যাপারটা হলো, অর্থাৎ এ সাইড দিয়ে এন্ট্রি হলো নতুন টিআরএনএ, পি সাইড এ সাইডের মধ্যে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে পেপটাইড বন্ড তৈরি হলো এবং ট্রান্সলোকেশন অফ রাইবোজোম হলো। এই তিনটে হচ্ছে মেজর ইভেন্ট অফ ইলংগেশন। কিন্তু আমি বলছিলাম যে there is certain function of elongation factors. Elongation factor. There are 3 elongation factors: EFTU, EFTS, and EFG. EF codes for elongation factor. তাহলে EFTU আর EFTS তোমরা দেখলে এটা অ্যাকচুয়ালি রিসাইকেল হওয়ার দরকার হয়, অর্থাৎ যখন অ্যামাইনো অ্যাসিডের টিআরএনএ ঢোকে তখন এই EFTU EFTS এর রিসাইকেল হয়। হাউ দিস রিসাইক্লিং অকার্স ইউ ক্যান ওয়াচ বাই দিস ফ্লো চার্ট। তাহলে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ তার সাথে কি হয়, ধরে নাও EFTU এবং GTP, এইটা কমপ্লেক্সটা তার সাথে দরকার হয়। GTP হিয়ার নাথিং বাট এনার্জি সোর্স। এবার যখন এটা মুভ করে গেল তারপরে কি হলো, EFTU GDP একটা ফসফেট রিলিজ করে গেল, তাহলে যখন এনার্জিটা চলে গেল নেক্সট স্টেপে কি হয়, আমি এখানের পার্টগুলো একটু মুছে দিচ্ছি, আমাদের যেহেতু ওদিকটা বোঝা হয়ে গেছে, এইটা আমার দরকার। EFTU GDP হয়ে গেল, তাহলে GDP একটা ফসফেট রিলিজ করলে GDP হয়, তাহলে এখন ফরমেশনটা হচ্ছে EFTU GDP। নেক্সট হয়ে গেল কি, এখানে GDP বেরিয়ে গেল এবং এন্ট্রি হলো EFTS, হলে কি হবে, EFTU and EFTS একটা কমপ্লেক্স তৈরি হবে।
তাহলে কিছুই না, জিডিপি বেরিয়ে গেল, ইএফটিএস ঢুকলো, তাহলে ইএফটিইউ তো ছিল, জিডিপি যখন বেরিয়ে গেল তাহলে এই কমপ্লেক্সটা ফর্ম হলো। এরপর কমপ্লেক্সটা ফর্মেশনের পর আবার যেটা হবে ইএফটিএস that can release and জিটিপি enters। তাহলে আবার জিটিপি ঢুকবে, কারণ যতক্ষণ না সে এনার্জি পাবে ততক্ষণ কিন্তু এইটা তৈরি হবে না। তাহলে দিস ইজ দ্য রিসাইক্লিং প্রসেস। তাহলে জিটিপি আবার ঢুকলো, ইএফটিএস কমপ্লেক্স করেছিল, এটা বেরিয়ে গেল, তাহলে আবার ফর্মেশন হলো ইএফটিইউ জিটিপি। দিস ইজ দ্য রিসাইক্লিং প্রসেস অফ ইএফটিইউ। তাহলে ইএফটিইউ এর সাথে জিটিপি বাইন্ড করার দরকার। তাহলে প্রথম স্টেপে কি হলো, ফসফেট বেরিয়ে জিডিপি হলো, তাহলে ইএফটিইউ জিডিপি তৈরি হলো। নেক্সট স্টেপে জিডিপি বেরিয়ে গেল, নতুন একজন ঢুকলো, তার নাম ইএফটিএস। দিস ইজ অ্যানাদার ইলংগেশন ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট। এবার এই ইএফটিইউ ইএফটিএস এখন কমপ্লেক্স করলো, নেক্সট স্টেপে ইএফটিএস ক্যান রিলিজড and GTP enters with the help of GTP EFTU and GTP binds। তাহলে এইটা যখন হয়ে গেল তখন এইদিকের বিক্রিয়া হলো, যখন EFTU GTP এবং অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ এটা হলো, তখন এই এ সাইটে এন্টার করতে সাহায্য করলো, এ সাইটে এন্ট্রি হতে সাহায্য করলো। অর্থাৎ এই এ সাইটে অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ এর এন্ট্রির জন্য দিস ইজ দ্য মেজর স্টেপ। তাহলে in a nutshell, in a brief way, I can say that elongation is a very easy step. There are 3 steps: entry of amino acylated tRNA to the A site, then catalyzation of peptide bond between the amino acids situated in A site and P site. This is the major event. And next step is translocation, that is the shifting of position of APE site. Just APE site position shifts, 50S and 30S subunits just translocates or just shifts ahead, shifts some codon ahead, specifically 1 codon ahead. This is the basic procedure of elongation in ট্রান্সলেশন প্রসেস। এবার আমরা চলে আসি টার্মিনেশন প্রসেসে। আমি এই পুরো ব্যাপারটা বলতে বলতে তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিয়েছি যে টার্মিনেশন সিগন্যাল হলো স্টপ কোডনস। দেয়ার আর 3 স্টপ কোডনস, UAG, UAA and UGA, amber, ochre and opal. These are 3 stop codons. এবার what happens in termination procedure? Stop codons are recognized by some RFs. Here RF is the release factor. Initiation যেমন initiation factor ছিল, elongation যেমন elongation factor ছিল EF, just like these are release factors. There are 3 release factors till now identified in E. coli. There are 3, 1 to 3, RF1, RF2 and RF3. RF release factor। এবার যেটা তোমাদের মনে রাখতে হবে যে রিলিজ ফ্যাক্টর 1 ক্যান আইডেন্টিফাই UAG এন্ড UAA। অর্থাৎ তোমার যদি এখানে কোডনটাগুলোর মধ্যে UAG বা UAA থাকে, দ্যাট ইজ আইডেন্টিফাইড বাই RF1। যদি এখানে UAA বা UAG থাকে, UAA টা কমন, কিন্তু দুটোর ক্ষেত্রেই UAA কমন, অর্থাৎ UAA যদি থাকে তাহলে RF1 or RF2 ক্যান রিকগনাইজ দ্যাট স্টপ কোডন। RF3 not specifically recognize any stop codon because RF3 is a G protein. It is GTP coupled protein. It helps via GTP with GTP. Okay, then তাহলে RF1 এবং RF2 তারা স্পেসিফিক্যালি এই স্টপ কোডন গুলোকে রিকগনাইজ করছে এবং তারা টার্মিনেশনের কাজ করছে। হাউ দে হেল্পস ইন টার্মিনেশন প্রসিডিওর? দেখো RF1 RF2, ধরে নাও যে এবার আমার এখানে UAA চলে এসেছে। ওকে, আমার এখানে UAA আছে, তাহলে UAA আমি এই জন্য লিখলাম যে RF1 or RF2, any one of the release factor can synthesize this process। তাহলে এখানে যখন UAA থাকলো, there is no particular amino acylated tRNA for that stop codon. These are stop codons because these 3 stop codons have no
কমপ্লিমেন্টারি টিআরএনএ, নো কমপ্লিমেন্টারি টিআরএনএ, মানে এদের জন্য নির্ধারিত কোনো অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ নেই। তাহলে যেহেতু এদের জন্য কোনো নির্ধারিত অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ নেই, দ্যাটস ওয়াই নো অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ ক্যান এন্টার ইনটু দ্য এ সাইট। মানে ইলংগেশন প্রসেস তো চলছে, ইলংগেশন প্রসেসে প্রত্যেকবার মুভ করার পর রাইবোজোম এখানে এ সাইট ওপেন করেছে। তাহলে ধরে নাও যে এখানে আমার 100টা কি 500টা যাই হোক হয়ে গেছে, দেন ইউএএ কামস অর ইউজিএ কামস অর ইউএজি কামস, এনি ওয়ান অফ দ্য থ্রি। তাহলে এরা যখন এসে গেল তখন এদের তিনজনের জন্য যেহেতু কোনো নির্ধারিত কোনো স্পেসিফিক অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ নেই, দ্যাট ইজ ওয়াই এ সাইট ইজ নাও ব্ল্যাঙ্ক, মানে এতে কোনো কিছু ঢুকলো না, তাহলে এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেল। তাহলে ফার্স্ট প্রসেসটা বন্ধ হলো, অর্থাৎ ইলংগেশনের যে ফার্স্ট স্টেপ entry of amino acid tRNA to A site, এটা ব্লক হয়ে গেল। তাহলে হোয়াট হ্যাপেন্স ইন পেপটাইড বন্ড ফর্মেশন মেকানিজম? মনে রাখবে RM1 RM2 যদি থাকে সেক্ষেত্রে পেপটাইড বন্ডটা হয় কি, পেপটাইড বন্ড তৈরি করার তো চেষ্টা করবে। ধরে নাও এখানে লাস্টে ভ্যালিন ছিল, দেন পেপটাইড বন্ড, লাস্টে তো আর কোনো পেপটাইড বন্ড থাকবে না, কোন একটা প্রোটিনের মধ্যে ধরে নাও যদি 3টে থাকে, তাহলে এরপরে যদি নতুন কোনো না থাকে তাহলে এদিকে কিন্তু কোনো পেপটাইড বন্ড থাকবে না, দিস ইজ দ্য এন্ড অ্যামাইনো অ্যাসিড। তাহলে পেপটাইড বন্ডটা তৈরি হবে না, কিন্তু কি হবে, পেপটাইড বন্ড তৈরির প্রসেসটা কিন্তু চলবে। অ্যাকচুয়ালি এখানে একটা ওয়াটার মলিকিউল H2O দ্যাট ক্যান এন্টার, এই পেপটাইড বন্ডটা H2O এর সাথে হবে, এই পেপটাইড বন্ডটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা ওয়াটার মলিকিউল এন্টার করবে এবং পেপটাইড বন্ডটা ওই ওয়াটার মলিকিউলের সাথে ডিস্ট্রয় হয়ে যাবে, বা বলতে পারো যে ওয়াটার মলিকিউলের সাথে ওটা বাইন্ড করে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে নতুন করে কোনো পেপটাইড বন্ড থাকবে না। আমি মজা করে অনেক সময় বলি যে পেপটাইড বন্ডের সলিল সমাধি ঘটছে, অর্থাৎ সে জলে ডুবে মারা যাচ্ছে। এখানে যেহেতু কোনো পেপটাইড বন্ড তৈরি হচ্ছে না, দ্যাট ইজ অ্যাবজর্বড বাই H2O, তার মানে জলে ডুবে যাচ্ছে, জলের মাধ্যমে ওটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এখানে যেহেতু আর কোনো পেপটাইড বন্ড ফর্মেশন হলো না, কিছু হলো না, তাহলে রাইবোজোম ক্যান নট স্লাইড, মানে ট্রান্সলোকেশন প্রসেসটা কিন্তু আর হবে না। তাহলে হোয়াট হ্যাপেন্স, তাহলে রাইবোজোম তো থেকে গেলে হবে না। অন্যান্য প্রসিডিওরগুলোতে দেখেছিলে যে আরএনএ পলিমারেজকে ট্রান্সক্রিপশনের সময় আরএনএ পলিমারেজকে রিমুভড হতে হয়েছিল, এখানে তাহলে রাইবোজোমকেও রিমুভ করতে হবে। হু হেল্পস ইন দ্য রাইবোজোম রিমুভাল? মনে রাখবে RM3, it is a G protein that can coupled with GTP and helps in ribosome disassembly, অর্থাৎ রাইবোজোম রিমুভাল, তার মানে রিমুভস রাইবোজোম, তার মানে 30S এবং 50S রাইবোজোমকে রিমুভালের ক্ষেত্রে হেল্প করছে দিস RF3। তার মানে RF1 RF2 that can recognize particular stop codons and RF3 removes the ribosome, that is the end of the ট্রান্সলেশন। তার মানে ট্রান্সলেশনের এন্ড করতে এই তিনটে ফ্যাক্টরের রোল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। RF1 RF2 তারা যেমন স্টপ কোডনগুলোকে রেকগনাইজ করছে এবং পেপটাইড বন্ডটাকে জলের মধ্যে ডিজলভ করে দিচ্ছে, জলের মধ্যে নষ্ট করে দিচ্ছে, রাদার বাইন্ডিং উইথ অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ। যেহেতু ওই স্টপ কোডনগুলোর জন্য কোনো টিআরএনএ নেই, তাই জন্য ওখানে নষ্ট হয়ে যাচ্ছে বন্ডটা। তাহলে RF1 RF2 এই জায়গায় একটা পজ অর স্টল করলো, এবং RF3 দ্যাট ইজ এ জি প্রোটিন দ্যাট হেল্পস ইন রাইবোজোম ডিসঅ্যাসেম্বলি। সো দিস ইজ দ্য টোটাল প্রসেস অফ ট্রান্সলেশন। আমরা আজকের ক্লাসে ইলংগেশন এবং টার্মিনেশন নিয়ে আলোচনা করেছিলাম। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা তার ইন্ট্রোডাক্টরি পার্ট এবং ইনিশিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। অতএব টোটাল ট্রান্সলেশন প্রসিডিওর ইন প্রোক্যারিওটস আমরা এখানে শেষ করলাম।